কঠোর লকডাউন শুরুর আগের দিনও ঘরমুখী বহু মানুষ ফেরিঘাটে ভিড়। কাল থেকে বাইরে বের হলে কঠোর শাস্তি। নিয়ন্ত্রণের বাইরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি। ৩০০ টাকার এক্সরে ২৩০০, ১০০ টাকার কোভিড পরীক্ষা ৬০০। চট্টগ্রাম মেডিকেলে করোনা ওয়ার্ডের দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক প্রভাবের অভিযোগ। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে কাল থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু। বৈধ হলে নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে, নকল হলে রেজিস্ট্রেশনের সময় পাবে ৩ মাস। তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডায় ৩ দিনে অন্তত ৭০ জনের মৃত্যু। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কঠোর লকডাউন শুরুর আগের দিন ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সে খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, এবং লকডাউন পরিস্থিতি জানাতে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ইমা, এই যে আগামীকাল যে লকডাউন হচ্ছে কঠোরভাবে রাজধানী সহ সারা দেশে, সে কারণে কিন্তু রাজধানী ঢাকা থেকে আজও লাখো লাখো মানুষ ছেড়ে যাচ্ছে রাজধানী, এবং তারা গ্রামে যাওয়ার জন্য কিন্তু একরকম হুমড়িকে পড়ছে এই শিমুলিয়া ঘাটে। এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে যে লোকারণ্য ভোর থেকেই এই জনস্রোত ঠেকাতে কিন্তু স্থানীয় হিমশিম খাচ্ছে, এবং ফেরিগুলো কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। এখানকার যে 15টি ফেরি সহ সেগুলো কিন্তু একের পর এক টিপ নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে চাপ, সেই চাপ কিন্তু সামাল দিতে পারছে না। স্থানীয় প্রশাসন বলছে যে লকডাউন দেশব্যাপী চলমান আছে, এই লকডাউনের মধ্যে কিন্তু এত জনস্রোত, এটি তারা বিস্ময়কর মনে করছেন, এবং বলছেন যে পথে পথে বিভিন্ন রকম চেকপোস্ট রয়েছে, বাধা রয়েছে, তারপরে কিন্তু যাত্রীরা নানা রকম বিকল্প পথ দিয়ে কিন্তু তারা চলে আসছে। এবং এখানে আমরা দেখছি যে শুধু যাত্রীদের চাপই না, কিন্তু গাড়িও কিন্তু প্রচুর রয়েছে, পণ্যবাহী ট্রাক সহ নানা রকম যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। এবং গেল 24 ঘন্টায় কিন্তু 147টি মাত্র টিপ দেওয়া হয়েছে। এই যাত্রী চাপের কারণে কিন্তু দ্রুত ফেরি ওঠানামা করবার জন্য যা যানবাহন নামানো ওঠানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, এবং তারা বলছিলেন যে গেল 24 ঘন্টায় প্রায় 3700 যানবাহন পারাপার করেছেন, কিন্তু যাত্রী পারাপার করেছেন হাজার হাজার, কিন্তু সেই সংখ্যাটি তাদের কাছে নেই। এবং এখানকার যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে এই উত্তাল পদ্মা তারা দ্রুত পারাপারের চেষ্টা করছেন, কারণ স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে যে যাত্রীদের ভিড়ের চাপ কমানোর জন্য এই ফেরিগুলোকে দ্রুত গন্তব্যে পাঠাতে। কিন্তু এখানকার যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে পথে পথে তাদের আসতে নানা রকম কষ্ট হয়েছে। গণপরিবহন বন্ধ থাকবার কারণে কিন্তু ভাড়ার মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, এবং একদিন মাত্র বাকি কঠোর লকডাউনের, সেই কারণে কিন্তু তারা পরিবার পরিজনে অনেকেই গ্রামে যাচ্ছেন। তারা বলছেন ঈদ আসন্ন এবং এই লকডাউন আরো বাড়তে পারে, সেক্ষেত্রে তাদের এখানে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। অনেকে বলছেন যে এই রাজধানী ঢাকাতে তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে, এবং অনেকের ব্যবসা বাণিজ্য নেই, সে কারণে ঢাকায় তাদের থাকা খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কিন্তু তারা গ্রামে ছুটে যাওয়ার চেষ্টা করছেন, এবং তাদের সেই দুর্ভোগের কথা বলছেন, তাদের বিড়ম্বনার কথা বলছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি টঙ্গীতে, সেখানে আছেন রিপোর্টার তামিম। তামিম, সেখানকার কি অবস্থা? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। গত 2 দিন আমরা দেখেছি যে সীমিত আকারে যে লকডাউন, আজকে তার শেষ দিন, এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর যে বিধিনিষেধ এবং কঠোর যে সর্বাত্মক লকডাউন, সেটি আগামীকাল ভোর 6টা থেকে শুরু হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে রাজধানী থেকে ছেড়ে যাওয়ার যে প্রবণতা কিংবা রাজধানীতে প্রবেশেরও যে প্রবণতা, সেটি আমরা আসলে লক্ষ্য করছি। বিভিন্ন জায়গা থেকে যেমন রাজধানীতে প্রবেশ করছেন, ঠিক একইভাবে কিন্তু মানুষ রাজধানী থেকে ছেড়েও যাচ্ছেন। যদিও গণপরিবহন বন্ধ, বিভিন্ন রকম যে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, তারপরেও যে যেভাবে পারছেন, প্রাইভেট কারে হোক, রিক্সাতে হোক, কিংবা ভ্যানে হোক, কিংবা বিভিন্ন যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে হোক, বিভিন্ন উপায়ে কিন্তু মানুষ যে যেভাবে পারছেন আসলে ঢাকা ছাড়ছেন শেষ মুহূর্তে। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে গত 28 তারিখ থেকে যেই সীমিত আকারে লকডাউন শুরু হয়েছে, যদিও অফিস আদালত মানুষের যে কর্মস্থল সেটি খোলা রয়েছে, তারপরেও এই যে খোলা রয়েছে পাশাপাশি যে গণপরিবহন বন্ধ রয়েছে, এটির জন্য আসলে যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে বেড়ে গিয়েছে।
আজও আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনের মতো মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি আসলে বিরাজ করছে এবং মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ, অফিসগামী মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন কাজে বের হয়েছেন এবং বের হয়ে তারা আসলে বিড়ম্বনায় পড়েছেন। কারণ তারা যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার জন্য তাদের যে যথেষ্ট পরিমাণ যে পরিবহন ব্যবস্থা সেটি আসলে না থাকার কারণে এই পরিস্থিতি। পক্ষান্তরে যেই পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে লোকাল যে পরিবহনগুলো রয়েছে, রিক্সা, ভ্যান কিংবা ভাড়ায় চালিত যে মোটরসাইকেল, সেগুলোও কিন্তু আসলে দ্বিগুণ ভাড়া হাঁকার কারণে অনেকে কিন্তু যেতে পারছেন না। তারা বলছেন যে এই যে একে তো অফিস খোলা রয়েছে, পাশাপাশি আবার লকডাউন চলছে, গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, এই কারণে আসলে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এখানে ট্রাফিক পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে যে ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে। সবচাইতে যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রায় প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখেছি যে রাজধানী তো বটে, রাজধানীর আশপাশে যে এলাকাগুলো রয়েছে যেমন টঙ্গী, আবদুল্লাপুর কিংবা ওদিকে আমিনবাজারে যদি কথা বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা ট্রাফিকের উপস্থিতি লক্ষ্য করছি, ট্রাফিক জ্যামের উপস্থিতি লক্ষ্য করছি এবং এখানে যে বিভিন্ন যানবাহন রয়েছে, বিশেষ করে পণ্যবাহী গাড়ি এবং অধিকাংশই হচ্ছে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে আজকে সীমিত আকারে লকডাউনের শেষ দিন এবং আগামীকাল থেকে যে কঠোর লকডাউন শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পথের ভিতরে যে এখন আপনি জানেন যে নিষেধ রয়েছে চুক্তিভিত্তিক যে মোটরসাইকেলে ভাড়ায় খাটানো যাবে না, তারপর আমরা কোথাও কোথাও দেখেছি যে ভাড়ায় যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল আসলে দেদারসে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। তো এই ছিল আমার হাতে টঙ্গী থেকে সবশেষ। গাজীপুরের টঙ্গী থেকে লকডাউন পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম এবং তার আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, মেডিকেল কলেজের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, এখানে কিন্তু রোগীদের ভীষণ চাপ। এই মুহূর্তে এখানে 201 জন চিকিৎসা নিচ্ছে, মাত্র 130 শয্যা। যে 130 শয্যার বিপরীতে 201 জন, অর্থাৎ এখানে মেঝেতে বা ফ্লোরে এখানে কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এখানে অক্সিজেনের কিন্তু একটা সংকট তৈরি হয়েছে, অর্থাৎ যে সিলিন্ডারগুলো শেষ হয়ে যাচ্ছে সেটা পুনরায় সেটি ফিল আপ করে যে এখানে এনে চিকিৎসা দেওয়া হবে, সেখানে এখানকার লোকবলের একটা চরম সংকট আমরা দেখতে পাচ্ছি। আর যে কারণে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এবং এখানে গত 24 ঘন্টায় খুলনার হাসপাতালগুলোতে 13 জনের মৃত্যু হয়েছেন। এর মধ্যে খুলনা ডেডিকেটেড হাসপাতাল যেটি করোনা, এখানে 130 শয্যা বিশিষ্ট 2 জন গত 24 ঘন্টায় মারা গেছেন। এছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 8 জন এবং খুলনা জেনারেল হাসপাতাল, সেখানে 3 জন মারা গেছেন। এই নিয়ে সর্বমোট 13 জন মারা গেছেন। এর মধ্যে আমরা যে তথ্যটি পেয়েছি তাতে খুলনা জেলারই এখানে রয়েছে 6 জন, যশোরের 3 জন, বাগেরহাটের 2 জন করে এখানে রয়েছেন। এছাড়া পিরোজপুরের একজন এখানে মারা গেছেন। তো সব মিলিয়ে আমরা এখানে মৃত্যুর যে হার সেটি কিন্তু এখনও ঊর্ধ্বগতি খুলনা হাসপাতালগুলোতে এবং সেই সাথে জেলার যে সংক্রমণ এবং যে ঊর্ধ্বগতি সেটাও কিন্তু অব্যাহত রয়েছে। এখানে RT-PCR যে ল্যাবে খুলনায় গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে, সেখানে 474 জনের মধ্যে 237 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ আজকে গত 24 ঘন্টায় কিন্তু 60% এখানে শনাক্তের হার আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে খুলনার পরিস্থিতি ছিল এই। ইমা, খুলনায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। 300 টাকার এক্স-রে 2300 টাকা আর 100 টাকার করোনার নমুনা পরীক্ষা 600 টাকা। চট্টগ্রাম মেডিকেলের খোদ করোনা ওয়ার্ডের রেড জোনের ভেতরেই অসহায় ও গরিব রোগীদের ফাঁদে ফেলে 5 থেকে 6 গুণের বেশি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। করোনা আক্রান্ত বাবাকে চট্টগ্রাম মেডিকেলের রেড জোনে ভর্তি করান সাগর। এক ওয়ার্ড বয়ের যোগসাজশে দালালের খপ্পরে পড়ে করোনা ওয়ার্ডের ভেতরেই নকল মেশিনে করান বুকের এক্স-রে। 300 টাকার এই এক্স-রে নেন 2300 টাকা। রিপোর্ট দেখার পর চিকিৎসক জানান পুরোটাই ভুয়া। এমনিতে ভোগান্তি, তার মধ্যে আরো দালাল হক করার পর আরো ভোগান্তি বেড়ে যাচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী 100 টাকা দিতে হয় নমুনা দিতে, কিন্তু সজল বড়ুয়ার কাছ থেকে দালাল চক্র হাতিয়ে নিয়েছে 610 টাকা। এরকম নানা প্রতারণার ফাঁদে শত শত রোগী। এখানে সরকারিভাবে 110 টাকা, কিন্তু আমার থেকে নিচে 610 টাকা। এটা তো মানুষের সেবা দিচ্ছে না, প্রতিটা পদে পদে তাদের দুর্নীতি। 3 তলাতে নিচে নামাইবো,
100 টাকা নামাইতে 100 টাকা, আবার ইফিকে করে আনা গাড়িতে এনে দিয়ে যাবে, আবার এনতে 3 তালা তুলে 100 টাকা। বেপরোয়া এসব দালাল চক্র গরিব ও অসহায় রোগীদের টার্গেট করে, পরে তাদের পছন্দের দোকান থেকে ওষুধ এবং ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে বাধ্য করে। ফাঁদে পেলে হাতিয়ে নেয় 4 থেকে 5 গুণ বেশি টাকা। আর এ অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী করছে শনাক। তাদেরকে রুখতে না পারাটা এটা কর্তৃপক্ষের একটা দুর্বলতা, অথবা তাদের প্রতি পক্ষপাতিত্বের কোনো বিষয় আছে, অথবা কেউ বশীভূত হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দালাল প্রতিরোধে কমিটি করেও তাদের দমানো যাচ্ছে না। দালালদেরকে ধরে পুলিশে দিয়েছি, দেখা যায় পুলিশ পরের দিন তাদেরকে ছেড়ে দিতে হয়। তো এইভাবে আমরা আসলে পুলিশে দিয়েও আমরা এই সমস্যার সমাধানটা করতে পারছি না। রাজনৈতিক ছত্রছায়ে চট্টগ্রাম মেডিকেলে 10টির বেশি দালাল চক্র আছে। তবে চতুর্থ শ্রেণীর কর্মচারী রবিউল ইসলামের নেতৃত্বে সোহাগ, সুজন, সাজ্জাদ ও সবুজের চক্রটি সবচেয়ে বেশি সক্রিয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 1966 সালের পর বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তাই ইংলিশদের উচ্ছ্বাসটা একটু বেশি ডায়মন্ড শাফটদের হারিয়ে। এবার এই ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘদিন শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাবে থ্রি লায়নরা, প্রত্যাশা ভক্তদের। লন্ডনের ওয়েম্বলি থেকে শোয়েব কবিরের রিপোর্ট। অবশেষে মেজর কোনো আসরের নকআউট পর্বে জার্মানির দাম্ভিকতা গুড়িয়ে দিল ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এমন জয়ে তাই ইংলিশ সমর্থকদের বুনে উল্লাস। এই জার্মানির কাছে হেরে কখনো বিশ্বকাপ, কখনো বা ইউরোর স্বপ্ন বিবর্ণ হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু এবার সব কষ্টগুলো 16 আনায় পুষিয়ে নিল তারা। It's the best time of my life. Whoa, come on England! When Jack Grealish come on, I thought that maybe that was the change. প্রথমবারের মতো ইউরো জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে আর মাত্র 3 ধাপ দূরে রয়েছে থ্রি লায়ন্সের দল। 25 বছর আগে যেখানে হেরেছিল ইংল্যান্ডরা, সেখানে প্রতিশোধের 16 কলা পূর্ণ করলো ইংলিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে জার্মানির স্বপ্ন গুড়িয়ে কোয়ার্টার ফাইনালে হ্যারিকেন ও রাহিম স্টার্লিং এর দল। শোয়েব কবির, সময় সংবাদ, ওয়েম্বলি, লন্ডন। নকআউটে ইংল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে হেরে হতাশ জার্মান সমর্থকরা। মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে বিদায়ের সবচেয়ে বড় কারণ হিসেবে দুর্ভাগ্য এবং খেলোয়াড়দের সুযোগ কাজে না লাগানোকেই দায়ী করছেন দেশটির ফুটবল পাগল ভক্তরা। বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। পারল না জার্মানি, যেমন পারেনি ডেথ গ্রুপের পর্তুগাল, ফ্রান্স ও হাঙ্গেরি। এ যেন সত্যিকারের মৃত্যুর কূপ। রাশি হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, এমনটা ছিল জার্মান ফুটবল পাগল ভক্তদের চিন্তারও বাইরে। এ যেন একদল দুরন্ত অশ্বের কাছে 90 মিনিটেই অসহায় আত্মসমর্পণ। কি আর করার, জার্মানি গোলের সুযোগ পেয়েছে কিন্তু দিতে পারেনি, আর ইংল্যান্ড সেটা করে দেখিয়েছে। ভাগ্য সহায় ছিল না। আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমরা শক্তিশালী, আমরা আবার ফিরে আসব, কথা দিলাম। আমাদের সেরা খেলোয়াড় টমাস মুলার যদি গোলটা দিত, তাহলে হয়তো আমরা খেলায় ফিরে আসতে পারতাম। অথচ প্রিয় দল জিতবে এমন আশা নিয়েই দেশটির প্রতিটি বার ও রেস্তোরাঁতে ভিড় করেছিল ভক্তরা। কিন্তু লন্ডনের ওয়েম্বলিতে গোল মিসের মহড়ায় হতাশ হতে হয়েছে। এতগুলো সুযোগ পেয়েও গোল করতে না পারার খেসারত আমাদের দিতে হলো। 84 মিনিটের সুযোগটার কথা কি ভোলা যাবে বলুন? আজ হেরে যাবার জন্য জোয়াকিম লোয়ের কৌশল কিছুটা দায়ী। তার এমন বিদায় আমরা চাইনি। এখন আমাদের দলের জন্য ভালো একজন ট্রেনার দরকার। শক্তিশালী জার্মানি নান্দনিক ফুটবল নিয়ে আবারও ফিরে আসবে সবার মাঝে, এমনটাই প্রত্যাশা জার্মান ভক্তদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে কাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর এর কার্যক্রম। বিটিআরসি বলছে হ্যান্ডসেটটি বৈধ হলে গ্রাহককে করতে হবে না কিছুই, তবে হ্যান্ডসেটটি অবৈধ হলে নিবন্ধন করতে হবে 3 মাসের মধ্যেই। শুভ খানের রিপোর্ট। দেশে মোবাইলের সিম নিবন্ধন বাধ্যতামূলক হলেও ব্যতিক্রম ছিল হ্যান্ডসেটের ক্ষেত্রে। এতে অবৈধভাবে আমদানি হতো মোবাইল ফোন, রাজস্ব হারাতো সরকার। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট। উদ্ধার করা যায় না চুরি কিংবা ছিনতাই হলেও। এসব বন্ধে 1 জুলাই থেকে চালু হচ্ছে এনইআইআর কার্যক্রম। এর ফলে 1 জুলাই থেকে বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। এক্ষেত্রে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে কেওআইডি স্পেস 15 ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানানো হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা। প্রথমে যাচাই করে নেবেন যে এটা ন্যাশনাল রেজিস্টার আছে কিনা।
যদি না থাকে তাহলে ফোন সেটটা কিনবেন না। বর্তমানে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেট বৈধ কিনা তা যাচাইয়ে প্রথমে মোবাইল হ্যান্ডসেট থেকে *16161# নম্বরে ডায়াল করে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানা যাবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধ কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। ফোনগুলোকে আগামী 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। লকডাউনের মধ্যে আসলে ফিজিক্যালি গিয়ে কোনো কাস্টমার কেয়ারে গ্রাহকদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আমরা রিকোয়েস্ট করব বিটিআরসিকে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। মোবাইল ফোন ছিনতাই বা হারিয়ে গেলে বিটিআরসির নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লক হওয়ার কথা, কিন্তু 3 মাসের পর্যবেক্ষণকালীন সময়ে সেটি কার্যকর হবে না। এই সময়ে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট অপারেটরকে জানাতে হবে। ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, আপনি যদি আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা ব্লক করে দেওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটা আর ইউজ করা যাবে না। পরীক্ষামূলক সময়ে রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে। মোবাইল কোম্পানিগুলো বা বিটিআরসির একটা হেল্প সেন্টার থাকবে, প্রপার ডকুমেন্ট শো করলে পরে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যেগুলো হবে না সেগুলো অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হবে। এনইআইআর বিষয়ে যে কোনো প্রয়োজনে বিটিআরসির হেল্প ডেস্ক নম্বর 100 অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর 121-এ যোগাযোগ করতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দিন পর কক্সবাজারে বন্য হাতি দুটিকে বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। দীর্ঘ প্রচেষ্টার পর সাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। হাতি দুটিকে আজ পাহাড়ি বনাঞ্চলে প্রবেশ করানো হতে পারে বলে জানিয়েছে বন বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টেকনাফ শাহপুরী দ্বীপ সমুদ্র উপকূল, পানিতে সাঁতার কাটছে বন্য হাতি। দীর্ঘ 6 ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে ট্রলারের মাধ্যমে হাতি দুটিকে তীরে আনা হয়। এরপর বাঁধা হয় রশিতে, দেয়া হয় কিছু খাবারও। শনিবার বিকেলে নাপ নদী সাঁতরে দুটি বন্য হাতি আশ্রয় নেয় টেকনাফে। এরপর থেকে হাতি দুটি ছুটাছুটি করছে নাপ নদীর প্যারাবন ও শাহপুরী দ্বীপে। উৎসুক জনতার ভিড়ে কোনোভাবে হাতি দুটিকে বনে ফেরত পাঠানো যায়নি। 3 দিন ধরে হাতি দুটিকে বনাঞ্চলে ফেরাতে ব্যর্থ হওয়ার পর অবশেষে মঙ্গলবার বিকেলে এলিফ্যান্ট রেসপন্স টিম, বন বিভাগ, প্রশাসন সহ স্থানীয়দের সহায়তায় সাগর থেকে হাতি দুটিকে উদ্ধার করা হয়। বনের হাতি লোকালয়ে চলে আসার কারণ হিসেবে বন ও পাহাড় উজাড় করাকে দায়ী করছেন পরিবেশবাদীরা। কক্সবাজারের এসব হাতি এখন অনিরাপদে রয়েছে, তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন পাহাড় যেভাবে উজাড় করা হয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা জানালেন, হাতি দুটিকে দ্রুত পাহাড়ি বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। টেকনাফের দিকে টার্ন নিছে, ওখান থেকে 2-2.5 কিলো দক্ষিণে আছে, মানে সাবগ্রাম ট্যুরিজম পার্কের শেষ মাথা বা মাঝামাঝি পর্যায়ে আছে আর কি। হাঁটা আনতেছে, ওটা আনার পরে যেটা ছোটটা সাইজে, যেটা ছোট আর কি, হ্যাঁ ছোটটা, ওটা দেখে ওটা আবার সাগরে পা দিয়ে চলে আসতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় হয় 8,000 একরের বেশি বনভূমি, যার কারণে হাতিরা খাদ্য ও নিরাপদ আবাসস্থল হারিয়েছে বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠনগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডার জনজীবন। মঙ্গলবার দেশটির ইতিহাসে সর্বোচ্চ 49 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র দাবদাহে গত 3 দিনে দেশটিতে মারা গেছেন অন্তত 70 জন। এদের বেশিরভাগই বয়স্ক। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে লাইটন শহরে সর্বোচ্চ 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত 84 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 1937 সালের জুলাই মাসে সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আরও বেশ কয়েকদিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কঠোর লকডাউন শুরুর আগের দিনও ঘরমুখী বহু মানুষ ফেরিঘাটে ভিড়। কাল থেকে বাইরে বের হলে কঠোর শাস্তি। নিয়ন্ত্রণের বাইরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি। 300 টাকার এক্সরে 2300, 100 টাকার কোভিড পরীক্ষা 600। চট্টগ্রাম মেডিকেলে করোনা ওয়ার্ডের দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক প্রভাবের অভিযোগ। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে কাল থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু। বৈধ হলে নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে, নকল হলে রেজিস্ট্রেশনের সময় পাবে 3 মাস। তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডায় 3 দিনে অন্তত 70 জনের মৃত্যু। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।